কারণে আমি দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছি। দেখুন, একটা কথা আপনাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই। ফয়সাল করিম যখন এই ভিডিওটা করে, সে তখন জেনারেল ওয়াকারের হেফাজতে, ডিজিএফআই এর হেফাজতে এবং বাংলাদেশে কাউন্টার টেরোরিজম, র্যাব এবং ডিজিএফআই, এনএসআই, সিআইডি স্পেশালি ক্যান্টনমেন্টের মধ্যে তাকে প্রোটেক্ট করা হয় এবং প্রোটেক্ট করার পরে ওখানেই তাকে হোল্ড করে রাখা হয়। তাকে দিয়ে ভিডিও বানানো হয়, তাকে কখনো দুবাই পাঠানো হয়েছে, তাকে কখনো অন্য দেশে পাঠানো হয়েছে। এ কথা আপনারা অনেকেই জানেন। এরপরে ওনার আজকের এই মামলা হচ্ছে, কালকের এই মামলা হচ্ছে, কালকের অমুককে ধরা হবে, অমুক করা হবে। এরপরে জানা গেল হাদির ভাইকে লন্ডনে চাকরি দেওয়া হবে। হাদির ভাইকে যেই মুহূর্তে লন্ডনে চাকরি দেওয়া হলো, আপনাদেরকে আমি একটা কথা বলি, হাসিনার পতনের পরে পররাষ্ট্র মন্ত্রণালয়কে পুরোপুরি নিয়ন্ত্রণ করেছে ওয়াকার। এই ওয়াকার বেশ কিছু অযোগ্য, পা চাটা এবং হাসিনার এবং ভারতের শুভাকাঙ্ক্ষীদেরকে বিভিন্ন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন জায়গায় বসিয়েছিল। তো হাদির ভাইকে যখন লন্ডনে একটা পোস্টিং দেওয়া হলো, আমরা তখনই বুঝে গেলাম এবং আরো কয়েক জায়গা থেকে আমি খবর নিয়ে জেনে গেলাম যে ফয়সাল করিমকে বাংলাদেশে বসিয়ে এই ভিডিওগুলো বানানো হচ্ছে। এই হাদি হত্যার বিচার যেন কোনো অবস্থাতে না হয়, এ ব্যাপারে তারা বিভিন্ন ভাবে মেকানিজম ডানে বায়ে ঘোরাঘুরি করছে। একটা পর্যায়ে দেখা গেল হাদির হত্যাকারী ফয়সাল করিমকে ভারতে পাঠানোর জন্য বিভিন্ন ভাবে একটা রাস্তা বের করার চেষ্টা করা হচ্ছিল। কারণ কোন বর্ডার দিয়ে ফয়সাল করিমকে পাঠাবে এটা দুরূহ ছিল একটা কারণে। কারণ আমি এই কথাটা আজকের আপনাদেরকে কিভাবে বলি, 3-4টা ইউরোপিয়ান দেশ ইনক্লুডিং আমেরিকা বর্ডারের দিকে খুব কঠিন ভাবে নজরদারি করছিল ফয়সাল করিম কোন দিকে যায়, কিভাবে যায়। ফয়সাল করিমকে ভারতে ঢুকানো খুব কষ্টকর হয়েছিল একটা কারণে, ইউরোপিয়ান এবং আমেরিকানদের স্যাটেলাইট সার্ভিলেন্স ওখানে কাজ করছিল, ডানে বায়ে লোকজন দিয়ে কাজ করছিল খুব সচেতন ভাবে এই খুনিকে কিভাবে পার করা যায় এবং পার করছে কোথা থেকে। একটা পর্যায়ে বেরিয়ে আসলো। কখন বেরিয়ে আসলো? মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়। এটা নিয়ে আমি আরো একদিন ভিডিও বানাতে গিয়ে আমি থেমে গিয়েছিলাম, কারণ আমার হাতে কঠিন কোনো তথ্য ছিল না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাটার পরে 2 আর 2 আমার কাছে মিলে গিয়েছে। আপনারা কি জানেন হাদির হত্যাকারী ফয়সাল করিমকে কোন বর্ডার দিয়ে কিভাবে ঢুকানো হয়েছে ওখানে? ঠিক যেভাবে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ গুমের নাটক করে কিভাবে মেঘালয় দিয়ে ভারতে ঢুকেছে। এই সালাউদ্দিন আহমেদ গুমের নাটক করে যেই রাস্তা দিয়ে, যেই লোকজনের মাধ্যমে সরকারি সহায়তায় ভারতে ঢুকেছে, ঠিক ওইভাবেই ফয়সাল করিমকে ইন্ডিয়া ঢুকানো হয়েছে। এখন আমি আপনাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাটাই একটু শোনাতে চাচ্ছি, শুনুন। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। আমি এখন নামটা বলছি না, ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। জানিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা। তারপরে তারা মেঘালয় গিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখন নামটা বলছি না, ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি না, বলবো না দেশের স্বার্থে। কি বললেন आप? थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो ये बात बाहर में नहीं कहने के लिए, ये देश के लिए है। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথা ভান্ডার, তথ্য ভান্ডার, সত্য ভান্ডার। আমি তো সম্পদের ভয়ে কর্মীদের জলে ভাসিয়ে দিয়ে দল ছেড়ে চলে যাবো না। আমার তো অ্যাক্সিডেন্ট লাগতো, আমাকে তো কতবার বলেছে क्या चाहिए
कुछ कर देंगे अगर आप हमको मदद करेंगे तो। ওকে, আপনারা শুনেছেন মেঘালয় দিয়ে ঢুকেছে। এখন মেঘালয়, শিলং, আপনারা আবার সালাউদ্দিন আহমেদের নামের সাথে তো এই শব্দটাও যোগ করে ফেলেছেন, শিলং সালাউদ্দিন। আপনাদেরকে আমি একটা কথা বলি, এক একটা রাউটে এক একজনকে ব্যবহার করা হয়, এক এক জায়গায় এক একজনকে এক্সপার্ট বানানো হয়। এই মেঘালয়তে এবং শিলংয়ের এই সাবজেক্টটার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় এক্সপার্ট এই সালাউদ্দিন, আমির খচ্চর এবং এস আলম। এই তিন ক্রিমিনাল, ও আরো আছে মোদি, ওসি প্রদীপ, এরা এর সাথে জড়িত। এবং এইখানে ভারতের র এবং এনএসজি বাংলাদেশ থেকে খুনি এবং গুমপ্রিদেরকে আনা নেওয়া করে পলায়নের ক্ষেত্রে। একটা জিনিস তো, মোফাজ্জল ফয়সাল করিম যখন পালানোর জন্য ভারতে যাবে, এটা ফয়সাল করিমের উপরে ছিল না, এটা ছিল পুরোপুরি ওয়াকারের উপরে, এবং এর আগে ডিজিএফআই ডিজি যে জাহাঙ্গীর আলম ছিল তার উপরে। ফয়সালকে কি করে ওখানে পুশিং করা যায়, চারিদিক থেকে তারা দেখেছে আমেরিকান স্যাটেলাইট, ইউরোপিয়ান স্যাটেলাইট, আরো দুইটা দেশের স্যাটেলাইট কোথায় যায় ইন্টেলিজেন্সের ক্ষেত্রে তারা অত্যন্ত সতর্কতা অবলম্বন করেছে কি করে তাকে বর্ডার ক্রস করানো যায়। কারণ আমেরিকানরা ওত পেতে ছিল, আরো দুইটা কান্ট্রি ওত পেতে ছিল কে থাবা মারবে। ওয়াকার অত্যন্ত আতঙ্কের মধ্যে ছিল যদি ধরা পড়ে যায়। পরবর্তী সময় খুব সতর্কতার সাথে ওখানে ঢুকানো হয়েছে। কোথা দিয়ে? মেঘালয় দিয়ে। ঢুকানোর পরে তাকে বাংলায় আসছে। এখন একটা কথা, মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন তিনি এই কথাটা বলেন নাই। কেন বলেন নাই? যে কোনো একজন রাজনৈতিক নেতা ইলেক্টেড হওয়ার আগ পর্যন্ত তার দায়িত্ব রাষ্ট্রের সাথে, সিস্টেমের সাথে সরাসরি থাকে না। আপনাদেরকে আবার বলি, আপনি একজন রাজনৈতিক নেতা, আপনি তখনও ইউ আর নট পার্ট অফ দ্য সিস্টেম, এবং সিস্টেমের কনফিডেন্সিয়ালিটি আপনি তখনও রক্ষা করার দরকার নাই, কারণ ইউ আর নট পার্ট অফ দ্য সিস্টেম। আমি উদাহরণ দেই, বাংলাদেশে কোন একজন মানুষ এমপি হয়েছে, এমপি হওয়ার পরে তিনি সিকিউরিটি অথবা ইন্টেলিজেন্স ব্রিফিং পাইতে পারে, কিন্তু এমপি হওয়ার আগে জাস্ট একজন রাজনৈতিক নেতা সেই ব্রিফিংটা পাবে না। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের যে কথাগুলো বলছে, এটা বলছে কারণ উনি এখন মুখ্যমন্ত্রী না। এই মুহূর্তে ভারতীয় কনস্টিটিউশনের প্রতি অথবা ইন্টেলিজেন্সের উপরে অথবা কোনো অপারেশনাল সাইডের উপরে উনি অব্লিগেটেড না। উনি এখন কথা বলতে পারেন, কিন্তু তখন পারতেন না। কেন পারতেন না? ওই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এ ধরনের কথা বলতো তাইলে ফেডারেল গভর্নমেন্ট মমতার এগেনস্টে চার্জ নিয়ে আসতে পারত, কি যে তুমি রাষ্ট্রীয় গোপনীয়তা প্রকাশ করে দিয়েছ। মমতাকে বিচারের মুখোমুখি করে এই মুখ্যমন্ত্রী থেকে তাকে সরিয়ে দিতে পারত, কারণ রাষ্ট্রের গোপনীয়তা রক্ষা করছলে এটা থাকে সলেম রেসপন্সিবিলিটি অফ এ পাবলিক অফিসিয়াল। মমতা বন্দ্যোপাধ্যায় তখন এই কথাগুলো বলতে পারে নাই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন মেঘালয় থেকে একজন খুনিকে ভিতরে ঢুকানো হয়েছে, এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে ফোন করে বলেছে এটাকে গোপন রাখতে হবে। একটা কথা আপনাদেরকে বলি, এই হাদি কিন্তু কোন বাংলাদেশের একেবারে এ গ্রেড রাজনৈতিক নেতা বা ক্ষমতাসীন দলের কোন নেতা এমন কেউ ছিল না। হি ওয়াজ এ মোটিভেশনাল স্পিকার। আমার ভাই শরীফ ওসমান হাদি লোকজনদেরকে মোটিভেট করতে পারতেন, এবং সে মোটিভেট করার জন্য বিভিন্ন সময় ভারতকে নিয়ে কথা বলেছে। কিন্তু
এই শরীফ ওসমান হাদিকে মারার পরে ডিজিএফআই, এনএসআই, ডিবি, সিআইডি এবং ওয়াকার এবং এসইউ ওটাকে কি বলে, ঢাকা ইউনিভার্সিটির ভিপি সাদেক কায়েমকে দায়ী করার চেষ্টা করেছে, নাসিরউদ্দিন পাটোয়ারিকে দায়ী করার চেষ্টা করেছে, এনসিপির লোকজনদেরকে দায়ী করার চেষ্টা করেছে, বলেছে অমুকে দায়ী, বিভিন্ন কথা বলেছে। এখন আমাকে একটা কথা বলে, এই হত্যাকাণ্ডের সাথে ভারত যে জড়িত, ভারত কন্ট্রাক্ট কিলার হিসাবে এখানে পার্টিসিপেট করেছে, ভারত কার পক্ষে কন্ট্রাক্ট কিলার হয়েছে এই বিষয়টা আমাদেরকে একটু মাথায় ঢোকাতে হবে। ভারত আপনার বা আমার জন্য বাংলাদেশে কাউকে কিল করতে আসবে না, তাহলে কার জন্য কিল করতে এসছে? এত ভারতের ঘনিষ্ঠ লোককে, যার জন্য শরীফ ওসমান হাদিকে খুন করতে হবে, একটু একা একা চিন্তা করে দেখেন। শরীফ ওসমান হাদিকে একজন মোটিভেশনাল স্পিকার, শরীফ ওসমান হাদিকে একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, শরীফ ওসমান হাদিকে একজন সচেতন মানুষের নাম, কিন্তু শরীফ ওসমান, এর জন্য তো শরীফ ওসমান হাদিকে খুন করার দরকার নাই। বাট ওয়ান্স শরীফ ওসমান হাদি বিকাম দ্য threat of the system, threat against the system, threat against Gordon Abbas. কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল পারলে লোপাট, রক্ত জমাট শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজা তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা